হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে, লেকচার 2 অফ কেমিক্যাল কাইনেটিক্স। লেকচার 1 এ আমরা ইন ডিটেলে পুরোটা শিখেছি। এইবার লেকচার 2 তে আমরা কি কি বেসিক্যালি শিখব। অর্ডার অফ দ্য রিঅ্যাকশন কাকে বলে, মলিকুলারিটি কাকে বলে, রেট ডিটারমিনিং স্টেপ মানে কি, ইন ডিটেলে আমি পুরো কথা কিন্তু আমি গুছিয়ে বলে দেবো, কোনো রকম টেনশনে কোনো জায়গায় দেবো না। সো দেরি না করে স্টার্ট করা যাক। খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট একটা লেকচার, কেমিক্যাল কাইনেটিক্সের লেকচার 2। I gave you my heart. সো আমরা লেকচার 2টা শুরু করব, তার আগে একটু দেখে নিই লেকচার 1 এ আমরা কি কি টপিক কভার করেছিলাম। দেখো, প্রথমে লেখা আছে রেট অফ রিঅ্যাকশন। রেট অফ রিঅ্যাকশন ইন ডিটেলে পড়েছি। তারপর রেটকে ক্লাসিফাই করেছিলাম ইন টার্মস অফ অ্যাভারেজ রেট আর ইনস্ট্যান্টেনিয়াস রেট। তাই অ্যাভারেজ আর ইনস্ট্যান্টেনিয়াস রেটের আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করেছিলাম, প্লাস গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও করেছিলাম। আর অ্যাট দ্য এন্ড আমরা কিন্তু ওইগুলোর নিউমারিক্যালসও প্র্যাকটিস করেছি। তার মানে লেকচার 1 তো ডিটেলে আমাদের কাছে রেডি হয়ে আছে। এইবার আমরা স্টার্ট করছি লেকচার 2। সো লেকচার 2টা শুরু করছি। লেকচার 2 এর ফার্স্ট টপিক যেটা আমাদের শিখতে হবে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেট অফ দ্য রিঅ্যাকশন। কোন কোন ফ্যাক্টরের ওপর রেট ডিপেন্ড করে সেটা নিয়ে কথা বলবো। চলো দেখি ওয়ান বাই ওয়ান। সো এই স্লাইডে আমরা দেখছি ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেট অফ দ্য রিঅ্যাকশন। কোন কোন ফ্যাক্টর বেসিক্যালি রেট অফ দ্য রিঅ্যাকশনকে অ্যাফেক্ট করে। দেখো, পয়েন্ট নাম্বার 1 হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন কি করে রেট অফ দ্য রিঅ্যাকশনকে অ্যাফেক্ট করবে দেখি। ধরো একটা রিঅ্যাকশন কনসিডার করি, আর থেকে পি হচ্ছে, আর ইজ গেটিং কনভার্টেড ইনটু পি। আমরা এখানে বলছি কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট যত বাড়বে তত রেট অফ দ্য রিঅ্যাকশন বাড়ছে। কারণ যত কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট বাড়বে, রিঅ্যাক্টেন্ট মলিকুলগুলোর মধ্যে কলিশন তত বাড়বে। মলিকুলগুলো একে অপরের সাথে ধাক্কা খাবে বেশি। যত বেশি কলিশন হবে তত বেশি কিন্তু রেট অফ দ্য রিঅ্যাকশন বাড়বে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যত কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট বাড়বে, দেখো সিম্পলভাবে বলা যায় আর থেকে তো পি হচ্ছে, তাহলে আর এর কনসেন্ট্রেশন যত বাড়বে তত তো আর পিতে কনভার্ট হবে। তাহলে আমরা এইভাবেও বুঝতে পারি। আর আমরা এখনও কলিশন থিওরি করিনি, কিন্তু তাও যদি কলিশনের হেল্প নিয়ে বলতে হয়, তার মানে বলবো যত কনসেন্ট্রেশন বাড়ছে তত মলিকুলের মধ্যে কলিশন রেট বাড়ছে। তার মানে একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের কলিশন হওয়ার প্রবাবিলিটি বাড়ছে। তার মানে যত ধাক্কা খাওয়ার প্রবাবিলিটি বাড়ছে, যত বেশি একটা মলিকুল আরেকটা মলিকুলের সাথে ধাক্কাধাক্কি করছে, তত কিন্তু রেট অফ দ্য রিঅ্যাকশন বাড়ছে। তাহলে আজকের পর থেকে আমরা কখনো ভুল করব না যে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট বাড়লে রেট অফ দ্য রিঅ্যাকশন বাড়ে। তাহলে প্রথম পয়েন্টটা তো আমাদের জন্য ক্লিয়ার। পয়েন্ট নাম্বার টু হলো টেম্পারেচার। এই টেম্পারেচারের সাথে রেট অফ দ্য রিঅ্যাকশনের কেমন সম্পর্ক। দেখো, আমরা কি জানি, যত টেম্পারেচার বাড়াবো তত আমরা জানি কাইনেটিক এনার্জি বাড়ে। কারণ মোশন বেড়ে গেছে, মলিকুল ছটফট করছে, এক্সাইটেড হয়ে গেছে। তাহলে মলিকুলের মোশন বেড়ে গেছে, মলিকুলের কাইনেটিক এনার্জি বেড়ে গেছে। তাহলে মলিকুল তো আরও বেশি বেশি করে ধাক্কা খাবে। তাহলে যত মলিকুল বেশি বেশি করে ধাক্কা খাবে তত মলিকুলের রেট অফ দ্য রিঅ্যাকশন বাড়বে। আর এক্সপেরিমেন্ট বলছে পার 10 ডিগ্রি রাইজে রেট অফ দ্য রিঅ্যাকশন বিকামস ডাবল। এটা কিন্তু মাথায় রাখতেই হবে। রেট অফ দ্য রিঅ্যাকশন কিন্তু দ্বিগুণ করে বাড়ছে। এটা কিন্তু এক্সপেরিমেন্টাল একটা ডেটা, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন পরে এমসিকিউ করব, নিউমারিক্যাল প্র্যাকটিস করব, তখন কিন্তু হেল্প হবে এটার। সো দ্য রেট অফ দ্য রিঅ্যাকশন বিকামস ডাবল পার 10 ডিগ্রি রাইজ অফ টেম্পারেচার। তার মানে আমরা মনে করি টি ওয়ান টেম্পারেচারে যদি ধরো এক্স থাকে, এক্স যদি আমি রেট কনসিডার করি, তাহলে টি টু যদি বেসিক্যালি টি1 প্লাস 10, আমি টি1 এর সাথে আরও 10 ডিগ্রি আর কি প্লাস করলাম, সেইটা হলো টি2 টেম্পারেচার। তাই টি2 টেম্পারেচারে আমরা রেটকে মোটামুটি অবজার্ভ করবো 2x, তার মানে টোয়াইস হয়ে গেছে, এটাই বলছি। তাহলে 10 ডিগ্রি যদি বাড়াই তাহলে রেট দেখবো টোয়াইস হয়ে গেছে, ঠিক আছে? এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আর ইন অল টোটাল আমরা বলতে পারি কনসেন্ট্রেশনের সাথেও রেট প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল। আর টেম্পারেচারের সাথেও রেট ডিরেক্টলি প্রপোর্শনাল। টেম্পারেচার বাড়লে রেট অফ দ্য রিঅ্যাকশনও কিন্তু বাড়ে। পয়েন্ট নাম্বার 3 দেখছি নেচার অফ রিঅ্যাক্টেন্সে লেখা আছে সাম সাবস্টেন্সেস আর মোর রিঅ্যাক্টিভ দ্যান আদার। এখানে আমরা বলতেই পারি, যদি গ্যাস মলিকিউল ভাবি, তাহলে গ্যাস মলিকিউল কিন্তু অনেক তাড়াতাড়ি রিঅ্যাকশনে টেক পার্ট করবে কম্পেয়ার টু সলিড মলিকুলে ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি। তাই সলিড মলিকুলগুলো কিন্তু অত তাড়াতাড়ি রিঅ্যাকশনে টেক পার্ট করবে না। কিন্তু যদি গ্যাস মলিকুল হয়, তাহলে গ্যাস মলিকুলে কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশন তো ভেরি লো। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন যদি ভেরি লো হয়, তাহলে গ্যাস মলিকুলগুলো একটা মলিকুলগুলোর সাথে আরেকটা মলিকুলের কি হবে, কলিশন কিন্তু অনেক বেশি হবে। আর যদি কলিশন রেট বাড়ে তাহলেই তো রেট অফ দ্য রিঅ্যাকশন বাড়বে।
তাহলে আমরা এখানে লিখতেই পারি ফোর্স অফ অ্যাট্রাকশন যেহেতু ভেরি লো, এদের কিন্তু রেট অফ কলিশন হাই, তাহলে রেট অফ কলিশন, তাহলে আমরা এখানে লিখি রেট অফ কলিশন কিন্তু হাই, আর রেট অফ কলিশন হাই বলেই কিন্তু রেটটাও কিন্তু বেশি, তার মানে রেট অফ রিয়াকশনও বেশি। তাহলে এই পয়েন্টটাও কিন্তু ক্লিয়ার আমাদের যে নেচার, রিয়াক্টেন্টের নেচার কি, ওইটা কি গ্যাস না সলিড না লিকুইড। যদি গ্যাস হয় তাহলে কিন্তু রেট অফ দ্য রিয়াকশন অনেক ফাস্ট হবে। সো পয়েন্ট নাম্বার 4 দেখছি সারফেস এরিয়া। সারফেস এরিয়া কি বলছে, স্মলার দ্য সাইজ গ্রেটার দ্য সারফেস এরিয়া। একটা পার্টিকেলের সাইজ যত আমরা ছোট করব তার সারফেস এরিয়া তত বাড়বে, আর যত সারফেস এরিয়া বাড়বে তত রেট অফ দ্য রিয়াকশনও বাড়বে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি সারফেস এরিয়া যদি বাড়ে রেট অফ দ্য রিয়াকশনও কিন্তু বাড়বে। আর এটা বুঝবো কি করে, ধরো একটা পার্টিকেল, একটা মানে বড় সাইজের পার্টিকেল সলিউবল হচ্ছে না, তখন আমরা কি বলি, এটাকে গুঁড়ো করে দাও, এটাকে ভেঙে দাও। ভেঙে দেওয়া মানে কি, ওর সাইজটাকে ছোট করে দেওয়া। আর ওর সাইজটা যখন ছোট করে দিলাম ওর সারফেস এরিয়া বেসিক্যালি বেড়ে গেল, আর ওর সারফেস এরিয়া যত বেড়ে গেল তত কিন্তু ওর রেট অফ দ্য রিয়াকশন বেড়ে গেল। ও এখন সলভেন্টের সাথে বেশি বেশি করে ইন্টারাক্ট করছে, আর যত বেশি বেশি করে ইন্টারাক্ট করছে তত আর কি সলিউবল হয়ে যাচ্ছে, মানে রেট অফ দ্য রিয়াকশন বেড়ে গেছে। তার মানে আমরা সারফেস এরিয়ার সাথে কিভাবে রেট অফ দ্য রিয়াকশন রিলেটেড সেটাও কিন্তু বুঝতে পারলাম। তার মানে আজকের পর থেকে আমরা কিভাবে বুঝবো যে যত সারফেস এরিয়া বাড়বে, আর সারফেস এরিয়া কিভাবে বাড়বে, যত সাইজ ছোট হবে। তার মানে ন্যানো পার্টিকেল কিন্তু অনেক ভালো রিয়াকশন করবে দেন ম্যাক্রো পার্টিকেল। ম্যাক্রো পার্টিকেল মানে যার সাইজ বড়, তাদের থেকে কিন্তু ন্যানো পার্টিকেলের রিয়াকশন কিন্তু অনেক ফাস্ট হবে, এটা যাতে ক্লিয়ার থাকে। এবার হচ্ছে পয়েন্ট নাম্বার 5। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে ক্যাটালিস্ট। এই ক্যাটালিস্ট কিন্তু দু ধরনের হয়, একটাকে আমরা বলতে পারি পজিটিভ ক্যাটালিস্ট, একটাকে বলতে পারি পজিটিভ ক্যাটালিস্ট। পজিটিভ ক্যাটালিস্ট কি করে, পজিটিভ ক্যাটালিস্ট অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দেয়। অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দেয় মানে রেট অফ দ্য রিয়াকশনকে বাড়িয়ে দেয়, স্পিড বাড়ায়, রিয়াকশনের স্পিড বাড়ায়। তার মানে আমরা রিয়াকশনকে তো এইভাবে জানি, রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রামটা এইভাবে হয়। এখানে সাপোজ রিয়াক্টেন্ট আছে আর আমরা এখানে প্রোডাক্ট লিখলাম, তাহলে এই যে রিয়াক্টেন্ট একটা এনার্জি ব্যারিয়ার ওভারকাম করে এই প্রোডাক্টে আসবে, ঠিক আছে। তার মানে এখানে প্রোডাক্টে আসলো। এইবার হচ্ছে এইখান থেকে এইখানে যে এনার্জিটা ওকে লাগছে ওভারকাম করতে, এইটা তো ট্রানজিশন স্টেট, এইটাকেই বলে ট্রানজিশন স্টেটে যেতে যে এনার্জিটা লাগছে এটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি। আর এই অ্যাক্টিভেশন এনার্জি যতটা বেশি হবে রেট অফ দ্য রিয়াকশন ততটা স্লো হবে। তার মানে আমাকে রেট অফ দ্য রিয়াকশন বাড়াতে গেলে কি করতে হবে, এই অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ারটাকে কমাতে হবে। যত আমরা তাড়াতাড়ি ট্রানজিশন স্টেটে পৌঁছাবো তত তাড়াতাড়ি আমরা প্রোডাক্টে আসতে পারবো। তাহলে আমাদের টার্গেট হওয়া উচিত এই অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ারটাকে কমানো। এই পজিটিভ ক্যাটালিস্ট কি করে, এই ব্যারিয়ারটাকে কমিয়ে দেয়, এই অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ারটাকে কমিয়ে দেয়। তাহলে পজিটিভ ক্যাটালিস্ট ইনক্রিজেস দ্য রেট অফ দ্য রিয়াকশন, কি করে ইনক্রিজ করে, তাহলে পজিটিভ ক্যাটালিস্ট কি করে, এই অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেয়। অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দেবে, রেট অফ দ্য রিয়াকশন বেড়ে যাবে, তাহলে রেট বেড়ে যাবে। খুব সোজা, কোনো রকম কমপ্লিকেশন নেই। কিন্তু ইনহিবিটার মানে নেগেটিভ ক্যাটালিস্ট। এই নেগেটিভ ক্যাটালিস্ট কি করে, নেগেটিভ ক্যাটালিস্ট এই অ্যাক্টিভেশন এনার্জিকে আরও বাড়িয়ে দেয়। এখানে যা আমি দেখছি এনার্জি ডিফারেন্স, এই নেগেটিভ ক্যাটালিস্ট যদি থাকে ও কিন্তু আরও বাড়িয়ে দেয়। এই নেগেটিভ ক্যাটালিস্টকে অনেক সময় বলা হয় ক্যাটালাইটিক পয়জন। এই কথাগুলো কিন্তু মাথার মধ্যে রাখতেই হবে, কারণ এই ডিফারেন্ট টার্মগুলো কিন্তু আমরা কম্পিটিটিভ পরীক্ষায় বারবার দেখি। তার মানে নেগেটিভ ক্যাটালিস্ট এই অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার বাড়িয়ে দিচ্ছে, আর পজিটিভ ক্যাটালিস্ট অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার কমিয়ে দিচ্ছে। তাই পজিটিভ ক্যাটালিস্ট যেহেতু অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার কমিয়ে দিল, রেট অফ দ্য রিয়াকশন বেড়ে গেল। আর ইনহিবিটার বা নেগেটিভ ক্যাটালিস্ট এই অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার বাড়িয়ে দিল, তার মানে রেট অফ দ্য রিয়াকশন কিন্তু কমে গেল। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে এই অ্যাক্টিভেশন এনার্জির সাথে রেট অফ দ্য রিয়াকশন কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে আমরা এখানে লিখছি এই অ্যাক্টিভেশন এনার্জির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল কিন্তু রেট অফ দ্য রিয়াকশন। তার মানে ইন ডিটেল আমরা এই যে 5টা পয়েন্ট শিখলাম খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। তার মানে আমরা একটু রিভাইজ করে নিই পরের পয়েন্টে যাওয়ার আগে। প্রথমে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট। তার মানে রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন যত বাড়বে
তত কিন্তু রিয়াক্টেন্ট প্রোডাক্টে বেশি বেশি করে যাবে, রিয়াক্টেন্টের মধ্যে কলিশন বেশি হবে, রিয়াকশন বেশি হবে। তার মানে প্রথম পয়েন্টটা আমাদের কাছে একদম ক্লিয়ার। সেকেন্ড হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার যত বাড়াবো তত কাইনেটিক এনার্জি বাড়বে, যত কাইনেটিক এনার্জি বাড়বে মলিকিউল নিজেদের মধ্যে কলিশন করবে, ছটফট করছে তো একটা মলিকিউলের সাথে একটা মলিকিউলের ধাক্কাধাক্কি হবে। এখন তো স্পিড বেড়ে গেছে, টেম্পারেচার বাড়লে তো স্পিড বেড়ে যায়, ভেলোসিটি বেড়ে যায়, আর ভেলোসিটি বাড়লে আমাদের কাইনেটিক এনার্জি বেড়ে গেছে, মোশন বেড়ে গেছে। তাহলে একটা মলিকিউলের সাথে আরেকটা মলিকিউল ধাক্কাধাক্কি করছে, আর যত বেশি ধাক্কাধাক্কি খাচ্ছে তত কিন্তু রেট অফ দ্য রিয়াকশন বাড়ছে। পয়েন্ট নাম্বার 3, নেচার অফ রিয়াক্টেন্ট। নেচার অফ রিয়াক্টেন্টে কি দেখলাম, যদি আমার ওই সিস্টেমটা যদি গ্যাসিয়াস সিস্টেম হয় তাহলে ও কিন্তু অনেক তাড়াতাড়ি রেট অফ দ্য রিয়াকশন আর কি অনেক তাড়াতাড়ি রিয়াকশনে টেক পার্ট করবে কম্পেয়ার টু আমার সলিডে তো ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি, তাহলে একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের অত তাড়াতাড়ি কলিশন হবে না। এবার হচ্ছে পয়েন্ট নাম্বার 4। পয়েন্ট নাম্বার 4 বলছে যার সারফেস এরিয়া যত বেশি হবে তত তার রেট অফ দ্য রিয়াকশন বাড়বে। তার মানে আমরা একটা বাল্ক প্রোডাক্টকে যদি গুঁড়ো করে পেস্ট করে দিই, তার মানে যদি তার সাইজ ছোট করি, বেসিক্যালি তার সারফেস এরিয়া বাড়ছে, আর যত সারফেস এরিয়া বাড়ছে তত কিন্তু রেট অফ দ্য রিয়াকশন বাড়ছে, ঠিক আছে। আর ফিফথ পয়েন্ট হচ্ছে ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট দু ধরনের, একটা হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট, একটা নেগেটিভ ক্যাটালিস্ট। পজিটিভ ক্যাটালিস্ট কি করে, ইনক্রিজেস দ্য রেট অফ দ্য রিয়াকশন, রিয়াকশনের রেট বাড়ায় বাই ডিক্রিজিং দ্য অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দেয়, রেট অফ দ্য রিয়াকশন বেড়ে যায়। আর নেগেটিভ ক্যাটালিস্ট কি করে, নেগেটিভ ক্যাটালিস্ট করে এই অ্যাক্টিভেশন এনার্জিটাকে কিন্তু বাড়িয়ে দেয়। পজিটিভ ক্যাটালিস্ট অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দিচ্ছিল, রেটটা বাড়াচ্ছিল, নেগেটিভ ক্যাটালিস্ট উল্টোটা করে এই এনার্জি ব্যারিয়ারটাকে বাড়িয়ে দেয়, যত এনার্জি ব্যারিয়ার বাড়িয়ে দেবে রেটটা কিন্তু অটোমেটিক কমে যাবে। তার মানে আজকের পর থেকে এই 5টা পয়েন্ট তো কারোর কোনোদিন ভুল হবে না, এটা তো আমি শিওর, এটা তো নিয়ে কোনো রকম ডাউট নেই। এবার আমরা পরের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখছি, চলো 1 বাই 1 দেখি। সো এই স্লাইডে আমরা রেট অফ দ্য রিয়াকশন শিখছি অন দ্য বেসিস অফ স্টেপস, নাম্বার অফ স্টেপস অফ রিয়াকশন। অলরেডি লেকচার 1-এও কিন্তু আমরা টাইপস অফ রিয়াকশন করেছিলাম, কিন্তু সেখানে আমরা কি হিসাবে করেছিলাম, অন দ্য বেসিস অফ রেটের ওপর বেস করে করেছিলাম, কতটা তাড়াতাড়ি বা কতটা স্লো। ওইখানে আমরা ক্লাসিফাই করেছিলাম ফাস্ট রিয়াকশন, স্লো রিয়াকশন, মডারেট রিয়াকশন। কিন্তু আজকে আমরা অন দ্য বেসিস অফ নাম্বার অফ স্টেপস, রিয়াকশনের নাম্বার অফ স্টেপসের ওপর বেস করে আমরা ক্লাসিফাই করছি। সেখানে দেখো পয়েন্ট নাম্বার 1 আমরা যেটা করছি, প্রথমে এলিমেন্টারি রিয়াকশন বলতে কি বোঝায় সেটা নিয়ে কথা বলবো, তারপর কমপ্লেক্স রিয়াকশন বলতে কি বোঝায়, দেখো স্টেপ বাই স্টেপ যাবো, ঘাবড়ানোর কোনো রকম জায়গাই দেবো না। প্রথমে এলিমেন্টারি রিয়াকশনের আরেকটা নাম আছে সিঙ্গেল স্টেপ রিয়াকশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা কিন্তু বুঝতেই হবে আমাদের ভালো করে। তার মানে সিঙ্গেল স্টেপ রিয়াকশন মানে যেই রিয়াকশন একটা স্টেপেই হয়ে যাচ্ছে, সাপোজ আমরা যদি লিখি a+b থেকে c+d হচ্ছে, মনে করছি a+b থেকে c+d হচ্ছে, আর এটা কিন্তু একটা স্টেপেই হয়ে যাচ্ছে, তার মানে এইটাকেই তো আমরা বলতে পারি সিঙ্গেল স্টেপ রিয়াকশন। আর সিঙ্গেল স্টেপের রিয়াকশন হচ্ছে বলে এদের মাঝামাঝি আর কেউ তৈরি হচ্ছে না, আর এদের মাঝামাঝি যদি আর কেউ ফর্ম না করে, তার মানে আমরা বলবো নো ইন্টারমিডিয়েটস আর ফর্ম। তার মানে আমরা তো বুঝলাম যে এলিমেন্টারি রিয়াকশনস আর সিঙ্গেল স্টেপ রিয়াকশন, তার মানে যেই রিয়াকশনগুলো একটা স্টেপে হয় ওই রিয়াকশনগুলোকে আমরা বলবো এলিমেন্টারি রিয়াকশন। আর এলিমেন্টারি রিয়াকশনে কিন্তু কোনো রকম ইন্টারমিডিয়েট ফর্ম করে না, কারণ এদের মাঝামাঝি তো কেউ ফর্মই করে না, তার মানে এরা ডিরেক্ট আর কি a+b থেকে c+d তে ফর্ম হয়ে যাচ্ছে। তার মানে মোটামুটি একটা আইডিয়া আমরা পেলাম এলিমেন্টারি রিয়াকশনের। এইবার হচ্ছে কমপ্লেক্স রিয়াকশন যখনই মাথায় আসবে তখনই আমাদের মাথার মধ্যে কি আসবে, এলিমেন্টারি রিয়াকশনে যদি সিঙ্গেল স্টেপ হয়, কমপ্লেক্স রিয়াকশন নিশ্চয়ই সিঙ্গেল স্টেপ হবে না, তাহলে কমপ্লেক্স রিয়াকশন কিন্তু মাল্টি স্টেপ রিয়াকশন বা মাল্টিপল স্টেপ, মানে মোর দ্যান 1 স্টেপ, ঠিক আছে, একটার বেশি তো হতেই হবে। তার মানে এইখানে আমরা a+b থেকে যদি c+d যেতে হয় একবারে যেতে পারবো না। a+b প্রথমে e+f এ গেছে, e+f কিন্তু g+h এ গেছে, আর এইটা g+h হবে, ঠিক আছে, এইটা আবার g+h, এটা g+h, এখানে একটা ছোট্ট কারেকশন করে নিই, এটা g+h। তাহলে এই যে g+h, এই g+hটা ফাইনালি কিন্তু c+d তে গেছে। তাহলে এইখানে বুঝতে পারছি a+b থেকে কিন্তু ডিরেক্টলি আমরা c+d তে যেতে পারিনি, কিন্তু এলিমেন্টারিতে গেছিলাম, এলিমেন্টারি সিঙ্গেল স্টেপ হয় ওইখানে তো গেছিলাম, কিন্তু এইখানে কিন্তু যেতে পারবো না, তার মানে এইটা কিন্তু আমরা সিঙ্গেল স্টেপ বলতে পারবো না, তাই এইটা কিন্তু মাল্টি স্টেপ রিয়াকশন। আর মাল্টি স্টেপ রিয়াকশন বলেই এইখানে কিন্তু অনেক কিছু তৈরি হচ্ছে। c+d এর আগে আমরা কিন্তু অনেক ইন্টারমিডিয়েট পাচ্ছি, এই যে e+f এই দুটো ইন্টারমিডিয়েট, আবার এরাও ইন্টারমিডিয়েট, তাহলে এই দুটো যে ইন্টারমিডিয়েট পাচ্ছি তার মানে আমরা এখানে বলবো ইন্টারমিডিয়েট ইজ ফর্ম বা ইন্টারমিডিয়েটস আর ফর্ম।
তার মানে এরকম দুটো টাইপের রিয়াকশনের বেসিক ধারণা আমাদের মধ্যে ক্লিয়ার হলো। এলিমেন্টারি রিয়াকশন হবে সিঙ্গেল স্টেপ রিয়াকশন, আর কমপ্লেক্স রিয়াকশন হবে মাল্টি স্টেপ রিয়াকশন। এলিমেন্টারি রিয়াকশনে কোনো ইন্টারমিডিয়েট ফর্ম হবে না, এ প্লাস বি ডিরেক্টলি সি প্লাস ডিতে যাবে, কিন্তু কমপ্লেক্স রিয়াকশন হলে এ প্লাস বি কিন্তু ডিরেক্টলি সি প্লাস ডিতে যাবে না, তার মাঝে অনেক ইন্টারমিডিয়েট ফর্ম হবে। ঠিক আছে, তাহলে এইটা তো গ্রস ধারণা ছিল। এইবার আমরা একটা জিনিস দেখবো, দেখো রেট অফ দ্য রিয়াকশন কার ওপর ডিপেন্ড করে। রেট অফ দ্য রিয়াকশন কিন্তু বেসিক্যালি স্লোয়েস্ট স্টেপের ওপর ডিপেন্ড করে। এলিমেন্টারি রিয়াকশনে কোনো প্রবলেম নেই, কারণ এলিমেন্টারি রিয়াকশনে একটাই স্টেপ, কিন্তু যখন মোর দ্যান ওয়ান স্টেপ হবে তখন কিন্তু তোমাকে আর কি খুঁজে বার করতে হবে কোনটা স্লোয়েস্ট স্টেপ, কারণ রেট অফ দ্য রিয়াকশন সবসময় স্লোয়েস্ট স্টেপের ওপর ডিপেন্ড করে। এই কনসেপ্টটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। তার মানে এই যে তিনটে, একটা দুটো তিনটে, এই তিনটে স্টেপের মধ্যে যে স্টেপটা স্লোয়েস্ট হবে রিয়াকশন কিন্তু সেই স্টেপের ওপর, রেট অফ দ্য রিয়াকশন কিন্তু সেই স্টেপের ওপরেই ডিপেন্ড করবে। তার মানে এই কনসেপ্টটা কিন্তু আমাদের গ্রো করতে হবে যে রেট অফ দ্য রিয়াকশন উইল ডিপেন্ড অন দ্য স্লোয়েস্ট স্টেপ। আর এই স্লোয়েস্ট স্টেপটাকে আমরা বলি রেট ডিটারমাইনিং স্টেপ, এইটাকেই ইন শর্ট বলা হয় আরডিএস। আর আরডিএস এর ফুল ফর্ম তাহলে রেট, আমি লিখে রাখছি রেট ডিটারমাইনিং স্টেপ। ডিটারমাইনিং স্টেপ, দেখো এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের মধ্যে ক্লিয়ার হবে। এইবার দেখো আমরা এই যে আরডিএস রেট ডিটারমাইনিং স্টেপ, এই রেট ডিটারমাইনিং স্টেপ নিয়ে ইন ডিটেলে কথা বলবো। কেন রেট ডিটারমাইনিং স্টেপ এতটা বেশি ইম্পর্টেন্ট, কেন কমপ্লেক্স রিয়াকশনে রেট ডিটারমাইনিং স্টেপ না জানলে আমরা রেট অফ দ্য রিয়াকশন বার করতে পারবো না, সেই সব নিয়ে কিন্তু কথা হবে পরের স্লাইডে। চলো ওয়ান বাই ওয়ান দেখি। সো এখন আমরা স্টাডি করব কনসেপ্ট অফ আরডিএস। আরডিএস ইন ডিটেলে স্টাডি করব। দেখো এই আরডিএস মানে রেট ডিটারমাইনিং স্টেপ। এই রেট ডিটারমাইনিং স্টেপ কোনটা হবে, যদি 3-4টে স্টেপ থাকে তার মধ্যে যেই স্টেপটা স্লোয়েস্ট সেই স্টেপটাকে বলে আরডিএস বা রেট ডিটারমাইনিং স্টেপ। এখন কথা হলো কেন স্লোয়েস্ট, কেন স্লোয়েস্ট স্টেপটাই হলো আরডিএস, কেন স্লোয়েস্ট স্টেপেই রেট অফ দ্য রিয়াকশনকে মেজার করা যায়। খুব ইজিলি বুঝতে পারবো যদি এই দুটো ছবির দিকে তাকাই। ধরো আমি এই ছেলেটাকে ধরতে চাইছি, ঠিক আছে, এই ছেলেটাকে আমি ধরতে চাইছি, কিন্তু আমি এই ছেলেটার থেকে পরে বেরিয়েছি, ও একটু আগে বেরিয়েছে, আমি একটু পরে বেরিয়েছি, কিন্তু আমি চেস করছি সমানে। এই ছেলেটা এই খোলা মাঠ যে আছে, খোলা মাঠের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। যদি খোলা মাঠের মধ্যে দিয়ে এগিয়ে যায়, ওর স্পিড কিন্তু এখানে ম্যাক্সিমাম, ও কিন্তু ম্যাক্সিমাম স্পিডে আগাচ্ছে, স্পিড কিন্তু ওর ম্যাক্সিমাম। তার মানে ও ম্যাক্সিমাম স্পিডে আগাচ্ছে, আমি কিন্তু ধরতেই পাচ্ছি না, আমি চেস করেই যাচ্ছি, ও কিন্তু এগিয়েই যাচ্ছে, তার মানে আমি ধরতে পাচ্ছি না। কিন্তু ও যদি আমাদের এই রকম ক্রাউডেড জোনে আর কি দৌড়ায়, ও যদি এই ক্রাউডেড জোন থেকে দৌড়ায়, ধরো এরকম একটা ট্রাফিক জ্যাম, এই ট্রাফিক জ্যামের মধ্যে দিয়েও দৌড়াচ্ছে, তখন আমি ইজিলি ওকে ধরতে পারবো, কারণ এই সময় কিন্তু ওর স্পিড কিন্তু মিনিমাম। এই কনসেপ্টটা মারাত্মক ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই সময় ওর স্পিড মিনিমাম। তার মানে আমরা কি বুঝলাম, যখন ওর স্পিড ছিল ম্যাক্সিমাম তখন কিন্তু আমরা ধরতে পারছিলাম না, কিন্তু ওর স্পিড যখন মিনিমাম হলো তখন আমরা ধরতে পারলাম। তার মানে এই দুটো স্টেপের মধ্যে আমরা কখন ওকে ধরতে পারলাম, যখন কিন্তু ওর স্পিড মিনিমাম, তার মানে ও সবচেয়ে স্লোয়েস্ট যখন আগাচ্ছিল। এই জন্যই আমরা বললি যখন মোর দ্যান ওয়ান স্টেপ থাকবে তখন কিন্তু আমরা রেট অফ দ্য রিয়াকশন আর কি ডিপেন্ড করবে স্লোয়েস্ট স্টেপের ওপর। রেট অফ দ্য রিয়াকশন মেজার করব স্লোয়েস্ট স্টেপ, যেই স্টেপটা স্লো হবে, সবচেয়ে বেশি স্লো হবে। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু এইটা কিন্তু স্লোয়েস্ট, এটাকে বলতে পারবো এইটা কিন্তু আইডিয়া পাচ্ছি স্লোয়েস্ট স্টেপের, তার মানে এইটা কিন্তু স্লোয়েস্ট স্টেপের আইডিয়া দিচ্ছে। তার মানে এইখানে আমরা বুঝতেই পাচ্ছি এইখানে এই লোকটার স্পিড হচ্ছে মিনিমাম ছিল, মিনিমাম ছিল বলেই আমি ওকে ধরেছি। এবার একই গল্প হবে রিয়াকশনের ক্ষেত্রে। ধরো একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে একদম আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা রিয়াকশন হচ্ছে, ঠিক আছে, এ থেকে সি, এটা হচ্ছে পুরো রিয়াকশনটা, কিন্তু এটা একটা কমপ্লেক্স রিয়াকশন, এটা একটা কমপ্লেক্স, তার মানে এইটা নিশ্চয়ই সিঙ্গেল স্টেপে হয়নি। কিভাবে হয়েছে, মনে করি এ থেকে বিতে গেছে প্রথমে, তারপর বি থেকে সিতে গেছে, ঠিক আছে, তার মানে এটা কিন্তু দুটো স্টেপের মাধ্যমে হয়েছে। এইবার প্রথমটা মনে করি ফাস্ট আর সেকেন্ডটা মনে করি স্লো। এইবার আমরা কি জানলাম যে রেট অফ দ্য রিয়াকশন ডিপেন্ডস অন দ্য স্লোয়েস্ট স্টেপ, যেটা স্লো, তাহলে এইটা হলো ফার্স্ট আর সেকেন্ডটা হলো স্লো। তাহলে রেট অফ দ্য রিয়াকশন এই প্রথম আর সেকেন্ডের মধ্যে কার ওপর ডিপেন্ড করবে, কোন স্টেপটার ওপর ডিপেন্ড করবে, তাহলে 1 হচ্ছে ফার্স্ট আর 2 হচ্ছে স্লো, সবসময় কিন্তু স্লো। তার মানে রেট অফ দ্য রিয়াকশন, আমি লিখছি রেট অফ দ্য রিয়াকশন ডিপেন্ডস অন
টু, ঠিক আছে, স্টেপ নাম্বার টু এর ওপর ডিপেন্ড করবে, এইটার ওপর ডিপেন্ড করবে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই কনসেপ্টটাই কিন্তু বুঝলাম এটার মাধ্যমে, এই পিকচারটার মাধ্যমে। বললাম না পিকচারটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। সো এই কনসেপ্টটা আমরা ইন ডিটেলে শিখলাম দেখো এই পিকচার দুটোর মাধ্যমে। যখন ওর স্পিড ম্যাক্সিমামে ছিল ওকে আমরা ধরতে পারিনি, কিন্তু ওর স্পিড যখন মিনিমাম হলো, যখন এরকম ট্রাফিক কনজেশনে ছিল, তখন ওর স্পিড মিনিমাম যখন হলো, তখন কিন্তু আমরা ওকে ধরতে পেরেছি, কারণ ওইটা কিন্তু ওর স্লোয়েস্ট স্টেপ। তার মানে আমরা আজকের পর থেকে রেট অফ দ্য রিয়াকশন মেজার করব কিন্তু স্লোয়েস্ট স্টেপের ওপর। এটা যাতে সব সময় খেয়াল থাকে, রেট অফ দ্য রিয়াকশন উইল অলওয়েজ বি মেজার্ড অন স্লোয়েস্ট স্টেপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কথাগুলো কিন্তু যদি খেয়াল থাকে দেখো কনসেপ্ট অটোমেটিক তৈরি হবে, অটোমেটিক আমরা শিখে যাবো ফিজিক্যাল কেমিস্ট্রি। চলো পরের ইম্পর্টেন্ট স্লাইডটা আমরা দেখি। সো এই স্লাইডে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, লস অফ মাস অ্যাকশনের ওপর বেস করে রেট লটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই রেট ল বললাম যে লস অফ মাস অ্যাকশনের ওপর বেসড একটা লস অফ মাস অ্যাকশন ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই লস অফ মাস অ্যাকশন কিন্তু অলরেডি আমাদের ক্লাস 11-এ করা। কোথায় করা? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে অলরেডি আমরা করেছি। আর এই লস অফ মাস অ্যাকশন থেকে ধরো একটা রিয়াকশন দিয়ে দিয়েছে, সেই রিয়াকশনের রেট কী হবে উইল বি গাইডেড বাই লস অফ মাস অ্যাকশন, ঠিক আছে। তাহলে লস অফ মাস অ্যাকশন দিয়ে আমরা কী বলতে পারি? রেট ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট। তার মানে লস অফ মাস অ্যাকশন কিন্তু অলওয়েজ কিন্তু কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট নিয়ে কনসার্নড। ও কিন্তু কখনো প্রোডাক্টের কনসেন্ট্রেশন বলেনি, সবসময় বলেছে রেট ডিপেন্ড করবে কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্টের ওপর, এইভাবে বলেছে। তাহলে কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্টস, আমি মোর দ্যান ওয়ান যদি রিয়াক্টেন্ট থাকে, রিয়াক্টেন্টস টু দি পাওয়ার স্টয়শিওমেট্রিক কোফিশিয়েন্ট, তাহলে এইটা কিন্তু একটা জেনারেল স্টেটমেন্ট আমরা বললাম। সো আমরা যদি এই রুলটা যদি আমরা এখানে এবার অ্যাপ্লাই করি, দেখো এই রিয়াকশনটা গিভেন, এখানে স্মল এ স্মল বি অল আর স্টয়শিওমেট্রিক কোফিশিয়েন্টস, আর এই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ওরা তো রিয়াক্টেন্ট। এইবার এইখানে রিয়াক্টেন্ট তো এ আর বি রিয়াক্টেন্ট আর সি আর ডি প্রোডাক্ট, তাহলে এরা দুজন রিয়াক্টেন্ট। তার মানে ফাইনালি আমরা যখন রেট লিখবো, তাহলে রেট কিন্তু রেটের এক্সপ্রেশনে এই এ ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি এর কনসেন্ট্রেশন যাতে থাকে, কারণ আমরা দেখেছি কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট লিখতে হবে। তার মানে রিয়াক্টেন্টটা তো আজকে এখানে এ আর বি আছে, ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি, এই জন্যই আমরা লিখলাম রেট ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। আর এখানে দেখছি কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স আর কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার ওয়াই। একটা মাথার মধ্যে ডাউট আসবে, এখানে বলেছিলাম স্টয়শিওমেট্রিক কোফিশিয়েন্ট চলে আসবে, তার মানে এখানে তো এর আসা উচিত আর এখানে তো বি আসা উচিত, কিন্তু এখানে তো এলো না। সব ক্লিয়ার করব একটু পরে। আমরা এখানে আপাতত এক্স ওয়াই ধরে নিই। এইবার আমরা যদি এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা ওঠাই, তার মানে আমরা ইকুয়াল টু সাইন দেবো, আর ইকুয়াল টু সাইন দিলে একটা কনস্ট্যান্ট আসবে কে, আর এই কেটাকেই বলবো আমরা কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন, বা এই কেটার একটু ভালো নাম যদি দিই, তার মানে এটাকে বলবো রেট কনস্ট্যান্ট, ঠিক আছে, এটাকে বলবো রেট কনস্ট্যান্ট। তার মানে আমরা রেট লকে আমরা এইভাবে এক্সপ্রেস করলাম জেনারেল ওয়েতে। এইবার আমরা আরেকটু ডিপে যাই। রিয়াকশন আমরা দুটো টাইপের শিখেছি, একটা হচ্ছে এলিমেন্টারি, একটা হচ্ছে কমপ্লেক্স। এইবার আমরা দেখব এলিমেন্টারি রিয়াকশন যদি হয় তখন তার রেটের এক্সপ্রেশন কেমন হবে। দেখো এলিমেন্টারি রিয়াকশন মানে সিঙ্গেল স্টেপ রিয়াকশন। আজকে যদি মনে করি এইটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন হচ্ছে, তার মানে যদি এলিমেন্টারি রিয়াকশন হয়, এলিমেন্টারি রিয়াকশন মানেই কিন্তু সিঙ্গেল স্টেপ রিয়াকশন। তার মানে যদি সিঙ্গেল স্টেপ রিয়াকশন হয় তাহলে কিন্তু আমরা রেটকে এইভাবে লিখতে পারবো, রেট ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ কনসেন্ট্রেশন অফ বি, যা ছিল তো তাই থাকবে, কারণ এই রিয়াকশনটার ওপরই করছি আমরা, এই রিয়াকশনটার ওপর। তার মানে আমি আবার একটু লিখি রিয়াকশনটা যদি অসুবিধা হয়, এ বি বি অ্যারো সিসি ডিডি, এটাই তো রিয়াকশন ছিল। এখানে এরা দুজন রিয়াক্টেন্ট, তার মানে রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার, তখন দেখতে পাচ্ছি এই এক্স না লিখে এ লিখছি, আর এখানে ওয়াই না লিখে বি লিখছি, কখন এলিমেন্টারি রিয়াকশন। তার মানে মাথার মধ্যে কিন্তু একটা কথা কিন্তু অটোমেটিক চলে এসছে, এলিমেন্টারি রিয়াকশন হলেই কিন্তু আমরা বলতে পারবো এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু বি। তার মানে আমরা কিন্তু এলিমেন্টারি রিয়াকশানের জন্যই কিন্তু এই কথাটা বলতে পারলাম। তাহলে এলিমেন্টারি রিয়াকশানে এই পাওয়ার যেগুলো থাকে ওইগুলো কিন্তু স্টয়শিওমেট্রিক কোফিশিয়েন্টটাই থাকে। এলিমেন্টারি রিয়াকশানে শুধুমাত্র স্টয়শিওমেট্রিক কোফিশিয়েন্টটাই থাকে পাওয়ারে, আর এই পাওয়ারগুলোকে বলা হয় অর্ডার, তাহলে ওইগুলোকে বলা হয় অর্ডার অফ দ্য রিয়াকশান। তার মানে আমরা এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টগুলোকে যদি একটু ইকুয়েট করি, তার মানে আমরা একটা কনস্ট্যান্ট পাবো যেটাকে বলা হয় রেট কনস্ট্যান্ট। তাহলে ফাইনালি আমরা
এইভাবে লিখতে পারলাম। তাহলে এইটাকে বলে রেট ইকুয়েশন বা রেট ল ইকুয়েশন। তাহলে রেট ল ইকুয়েশনকে কীভাবে লিখতে পারলাম, রেট ইকুয়াল টু একটা রেট কনস্ট্যান্ট দিলাম, কনসেন্ট্রেশন অফ এ মানে ক্যাপিটাল এ টু দি পাওয়ার এ স্টয়সিওমেট্রি। কারণ আমি বারবার বলছি এলিমেন্টারি রিয়াকশানে কিন্তু স্টয়সিওমেট্রিক কোফিশিয়েন্টটাই এটার পাওয়ারে চলে যায়, ঠিক আছে, এই কনসেন্ট্রেশনের পাওয়ারে চলে যাবে স্টয়সিওমেট্রিক কোফিশিয়েন্ট। আর বিতে আমরা দেখতে পাচ্ছি বি এর পাওয়ার কি আছে বা স্টয়সিওমেট্রিক কোফিশিয়েন্ট কি আছে, বি স্মল বি। তাহলে এই যে ক্যাপিটাল বির পাওয়ারে যাবে স্মল বি, তার মানে আমরা ওই কথাটা তো আমাদের কাছে ক্লিয়ার যে এই পাওয়ারগুলোতে স্টয়সিওমেট্রিক কোফিশিয়েন্ট যাচ্ছে। আর এই পাওয়ারগুলোকে বলা হয় অর্ডার, পাওয়ারগুলোকে বলা হয় অর্ডার। তার মানে আমরা এটা বলছি এই এ কে দেখতে পাচ্ছি বা একে বলছি একে বলছি অর্ডার উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল এ। তাহলে এর সাপেক্ষে অর্ডার কত, এটা হচ্ছে এ। আর এই বিটা হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু বি। তাহলে স্মল বি ইজ দ্য অর্ডার উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল বি অ্যান্ড স্মল এ ইজ দ্য অর্ডার উইথ রেসপেক্ট টু আর কি ক্যাপিটাল এ। এবার হলো ওভারঅল অর্ডার। সো ওভারঅল অর্ডার যখন বলবে, আমরা তো সিঙ্গেল করে করলাম, এ আলাদা করে বার করলাম, বি আলাদা করে বার করলাম। এবার ওভারঅল অর্ডার বার করতে বললে আমরা জাস্ট প্লাস করে দেবো এ প্লাস বি, তাহলেই কিন্তু আমরা ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন পেয়ে যাবো। তার মানে অর্ডার অফ দ্য রিয়াকশন কি আমরা ডিটেলে তো পড়ছি, তার আগে অন্তত এইটুকু আইডিয়া পেয়ে গেলাম যে অর্ডার অফ দ্য রিয়াকশন কিন্তু এলিমেন্টারি রিয়াকশনে অবশ্যই কিন্তু স্টয়সিওমেট্রিক কোফিশিয়েন্ট। তাহলে স্টয়সিওমেট্রিক কোফিশিয়েন্ট যা হবে সেটাই কিন্তু পাওয়ারে বসবে, সেটাই কিন্তু অর্ডার অফ দ্য রিয়াকশন হবে। তার মানে অর্ডার অফ দ্য রিয়াকশন কিন্তু আমরা মোটামুটি বুঝলাম। এইবার আমরা কেস বি দেখব। দেখো আমি এই জায়গাটা একটু মুছছি। এবার কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে রেট ল যদি স্টাডি করতে হয় তাহলে এইখানে দেখছি বাকি সবটাই সেম, শুধু কে ডিফারেন্ট কিন্তু স্টয়সিওমেট্রিক কোফিশিয়েন্টগুলো কিন্তু আমার নেই। এইখানে কিন্তু ডাইরেক্ট স্টয়সিওমেট্রিক কোফিশিয়েন্টগুলো বসিয়েছিলাম পাওয়ারে। দেখো এখানে রেট প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এই স্মল এ, এখানেও টু দি পাওয়ার স্মল বি। তাহলে এই যে স্টয়সিওমেট্রিক কোফিশিয়েন্ট ছিল এইগুলোই কিন্তু এখানে বসিয়েছিলাম। কিন্তু কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু উল্টো। তাহলে এইখানে কিন্তু এক্স আর ওয়াই এখানে কিন্তু আমরা ডিরেক্ট বসাতে পারবো না। তার মানে আমরা কি বুঝলাম, এলিমেন্টারি রিয়াকশনে কিন্তু এই অর্ডারগুলোই হয় স্টয়সিওমেট্রিক কোফিশিয়েন্ট, কিন্তু কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু অর্ডারগুলো স্টয়সিওমেট্রিক কোফিশিয়েন্ট হয় না সবসময়। কারণ কমপ্লেক্স রিয়াকশনে তো আমরা জানিই না যে আরডিএস কোনটা। কমপ্লেক্স রিয়াকশন মানে কি, মাল্টি স্টেপ রিয়াকশন। তার মানে আমাদের তো আরডিএসটা আগে জানতে হবে। যদি আরডিএস জানতেই না পারি তার মানে আমরা বুঝবো কি করে কোফিশিয়েন্টগুলো কি আছে, তাহলে আমরা তো কোনো আইডিয়াই পাবো না। তার মানে যদি কমপ্লেক্স রিয়াকশন হয়, কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু ওইভাবে স্টয়সিওমেট্রিক কোফিশিয়েন্ট দেখেই বসিয়ে দেওয়া যাবে না। কারণ এইটা দেখে মনে হতে পারে একটা স্টেপে হচ্ছে, কিন্তু যদি এইটা কমপ্লেক্স পাথওয়ে দিয়ে যায়, কমপ্লেক্স রিয়াকশন পাথওয়ে দিয়ে যায়, তাহলে এদের মধ্যে কিন্তু আরও অনেক ইন্টারমিডিয়েট চলে আসবে। আর সেই ইন্টারমিডিয়েটগুলো কাউন্ট করে তারপর ফাইনাল আরডিএস বার করে তারপর আমাদের করতে হবে। এইগুলো যদিও আমাদের জেইতে আছে, ঠিক আছে, জেই বা নিটের পার্ট। আমি এর প্রথম দিনই বলেছিলাম কমপ্লেক্স রিয়াকশনটা আমরা বোর্ড এক্সামের জন্য অতটা বেশি না করলেও হবে। এটা আমরা দেখব, আগে মেন টপিকগুলো করে নেব, তারপর আমরা কমপ্লেক্স রিয়াকশনগুলো নিয়ে স্টাডি করব। তার মানে ভয় পাওয়ার কিছু নেই, এই টপিকটা আপাতত আমাদের এখন লেকচারে কিন্তু থাকবে না, ঠিক আছে। আমরা আপাতত এরকম এলিমেন্টারি রিয়াকশনগুলো নিয়ে স্টাডি করব, তার অর্ডার, তার মলিকুলারিটি, তার ইন ডিটেল যা নিউমারিক্যাল সব আমরা আপাতত এলিমেন্টারি রিয়াকশনগুলো নিয়ে পড়ব। সো এই স্লাইডে আমরা এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করব, তাহলে কিন্তু আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে দুটো এলিমেন্টারি রিয়াকশন দিয়েছে, তার রেট ল এক্সপ্রেশন কেমন হবে এটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো স্টেপ বাই স্টেপ আমরা আগাচ্ছি। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর রিয়াকশন ভাবি, আর এইটা হচ্ছে 2 নম্বর রিয়াকশন। দুটো রিয়াকশনের রেট ল এক্সপ্রেশন করব। আমরা জানি রেট ল এক্সপ্রেশন কি করে করব, আমরা রেট ল এক্সপ্রেশন করব। আর অ্যাকর্ডিং টু দ্য রেট ল আমরা জানি রেট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট একটা দিতে হয়, তারপর কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট। এখানে দেখছি রিয়াক্টেন্টে PCl5, তার মানে একটাই রিয়াক্টেন্ট আছে, এরা তো প্রোডাক্টের সাইডে, এদেরকে কনসিডার করব না, আমরা শুধুমাত্র রিয়াক্টেন্টকে কনসিডার করব। তাহলে এইখানে শুধুমাত্র PCl5ই আসবে, শুধুমাত্র PCl5 আসলো। আর PCl5 এর আগে স্টয়সিওমেট্রিক কোফিশিয়েন্ট 1, আর তাই আমরা এই 1কেই কিন্তু এর পাওয়ারে লিখব। এবার কথা হলো কেন লিখলাম 1কে পাওয়ারে, কারণ আমরা এলিমেন্টারি রিয়াকশন করছি। আর আমি বারবার বললাম এলিমেন্টারি রিয়াকশানে স্টয়সিওমেট্রিক কোফিশিয়েন্ট যা দেখি সেটাই কিন্তু পাওয়ারে লিখে দিই, আর সেটাই কিন্তু অর্ডার অফ দ্য রিয়াকশন। তার মানে আমরা এখান থেকে এই R = K
PCl5 এইভাবে কিন্তু লিখতে পারি। এই ওয়ানটাকে আর লিখলাম না, তাহলে এইটা কিন্তু এক্সপ্রেশন। তাহলে রেট ল এক্সপ্রেশন হচ্ছে এইটা R = K PCl5। তাহলে এইটা কিন্তু এলিমেন্টারি রিয়াকশন ছিল বলেই আমরা খুব সহজে রেট লটা কিন্তু এক্সপ্রেস করতে পারলাম, আর তার এই স্টয়চিওমেট্রিটাও কিন্তু 1 বসিয়ে দিলাম। আরেকটা জিনিস এখান থেকে জিজ্ঞেস করতে পারে অর্ডার অফ দ্য রিয়াকশন। এই অর্ডার অফ দ্য রিয়াকশন কিন্তু এখানে 1, এই পাওয়ারে দেখতে পাচ্ছি 1, এই পাওয়ারে 1 মানে আমরা কিন্তু জানলাম এই অর্ডার অফ দ্য রিয়াকশন কিন্তু 1। তার মানে এইটা নিয়ে কোনো রকম ডাউট নেই। এই PCl5 থেকে যে PCl3 + Cl2 হচ্ছে এটা এলিমেন্টারি রিয়াকশন, এটা সিঙ্গেল স্টেপে হচ্ছে, তার রেট এক্সপ্রেশন এরকম। এইবার আমরা H2 + I2 মানে HI ফর্মেশন, ঠিক আছে, HI তৈরি হচ্ছে। এবার R = আমরা কি লিখবো, একইভাবে রেট কনস্ট্যান্ট তো লিখতেই হবে। আর রিঅ্যাক্টেন্টের সাইডে কারা আছে তাদেরকে আগে লিখি। একবার H2 লিখলাম, H2 আছে, আর কে আছে I2, H2 আর I2। H2 পাওয়ার কত, H2 আগে কে আছে 1, কিছু লেখা নেই মানে 1 আছে, তাহলে এইখানের ওপর আমি 1 লিখলাম। আর I2 আগেও 1 আছে, তাহলে I2 আগেও ওপরেও আমি 1 লিখলাম, I2 ওপরেও 1 লিখলাম। এইবার হচ্ছে আমরা এই কে H2 হচ্ছে আমরা কিছু 1টাকে আর লিখলাম না, কিছু না লেখা মানে 1 লেখা, ঠিক আছে, কিছু লিখলাম না। আর I2কেও আমি 1 বাদ দিয়ে লিখলাম, তার মানে এখানে কিন্তু 1 আছে, তাহলে এইটাই কিন্তু আমাদের ফাইনাল এক্সপ্রেশন কিন্তু এরকমভাবে দেখতে হবে। এইবার কথা হলো এটার অর্ডার কত, এবার অর্ডার = কিন্তু 1 + 1, কারণ কি অর্ডার মানে কি ওভারঅল অর্ডার, টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশন। যদি বলতো অর্ডার উইথ রেসপেক্ট টু H2, এখানে দুটো ইম্পর্টেন্ট কথা, যদি বলতো অর্ডার উইথ রেসপেক্ট টু H2 অর্ডার কত হতো 1, দেখতে পাচ্ছি অর্ডার উইথ রেসপেক্ট টু H2। আবার যদি বলতো অর্ডার উইথ রেসপেক্ট টু I2 তাহলেও 1। কিন্তু আমাদের শুধু অর্ডার বলেছে মানে টোটাল অর্ডার বা ওভারঅল অর্ডার তো 1 + 1, তাহলে 1 + 1 কত হবে 2, তাহলে এখানে কিন্তু ওভারঅল অর্ডার 2 হয়ে যাবে। তার মানে আমরা কিন্তু এই এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে খুব সহজেই এরকম রেট এক্সপ্রেশন মানে রেট ল এক্সপ্রেশনটা করতে পারি, তার সাথে সাথে অর্ডারগুলোও কিন্তু বার করতে পারি। এইবার আমরা অর্ডার রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখবো, চলো 1 বাই 1 দেখি। সো আমরা এবার অর্ডারটাকে ইন ডিটেলে দেখবো। দেখো প্রথম পয়েন্টটা আমাদের কাছে অলরেডি ক্লিয়ার, আমরা করেই এসেছি। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ সাম অফ দ্য পাওয়ার অফ দ্য কনসেন্ট্রেশন টার্ম প্রেজেন্ট ইন এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড রেট ল। ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, আমরা যেটা দেখলাম তখন এই রেট = K, আমরা এখানে A লিখে ওপরে যদি X লিখি, আমরা জানি না তো এলিমেন্টারি হবে না কমপ্লেক্স হবে, তাই X লিখলাম, আর B লিখে আমি Y লিখলাম। তাহলে অর্ডার বলছিলাম, অর্ডার হচ্ছে সাম অফ দ্য পাওয়ার অফ দ্য কনসেন্ট্রেশন টার্মগুলোর পাওয়ারে যেটা আছে, তাহলে এখানে X আছে আর এখানে Y আছে, তাহলে টোটাল অর্ডার কি হবে X + Y। এবার যদি এলিমেন্টারি হতো, তাহলে এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে তখন কিন্তু আমরা আর কি অর্ডারকে বলি স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট, সেটা তো স্পেশাল কেস কোফিশিয়েন্ট। তার মানে আমরা বুঝলাম শুধু এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে অর্ডার = স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট, ঠিক আছে, কিন্তু ইন জেনারেল আমরা কিন্তু ওরকমভাবে ডিরেক্ট বসাতে পারবো না। ইট মে বি পজিটিভ, নেগেটিভ অর ফ্র্যাকশন, ভেরি ইম্পর্টেন্ট। আর 0, এখানে আরেকটা পয়েন্টও লিখে রাখি, অর হচ্ছে 0 হতে পারে, ঠিক আছে, এই পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে অর্ডার মে বি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তার মানে অর্ডার মে বি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, বা 0 হতে পারে। এখানে ফ্র্যাকশন লিখলাম, তাহলে পজিটিভ, নেগেটিভ, ফ্র্যাকশন বা 0, এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পয়েন্ট নাম্বার 2। তাহলে পয়েন্ট নাম্বার 1 বুঝলাম সাম অফ দ্য পাওয়ার অফ দ্য কনসেন্ট্রেশনটা আমাদের পাওয়ারগুলোকে যোগ করে অর্ডার পাওয়া যায়। আর অর্ডার কিন্তু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, 0 হতে পারে, আমরা সব দেখবো 1 বাই 1। তারপর ইট ইজ এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, এটা কিন্তু এক্সপেরিমেন্ট করে বার করা হয়। এই অর্ডারটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, এই ডেফিনেশনেও দেখতে পাচ্ছি এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড রেট ল। আর এইটা যেহেতু এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, আর এক্সপেরিমেন্ট করতে গেলে কি হয়, টেম্পারেচার, প্রেশার, এদের এফেক্ট এক্সপেরিমেন্টের উপর পড়ে। তার মানে আমাদের মাথায় রাখতে হবে ইট ডিপেন্ডস অন এক্সটার্নাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু শিখলাম। এই অর্ডারের তো ডেফিনেশন তো শিখলামই, এরকমভাবে হয়। তারপরে শিখলাম কি অর্ডার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 0 হতে পারে, বা ফ্র্যাকশন হতে পারে। তার থেকে ইম্পর্টেন্ট কি, এটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, এক্সপেরিমেন্ট করে যেটা পাওয়া যায় সেটাই তার অর্ডার।
আর ফোর্থ পয়েন্ট, যেহেতু এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি আর যে কোনো এক্সপেরিমেন্ট আমাদের এক্সটার্নাল প্যারামিটারের ওপর ডিপেন্ড করে, তাই এই অর্ডারও কিন্তু ডিপেন্ড করে এক্সটার্নাল টেম্পারেচার আর প্রেশার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার আমরা একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করব, মলিকুলারিটি। সেই মলিকুলারিটিটা কি ইন ডিটেলে আমরা দেখছি সামনের স্লাইডে। চলো ওয়ান বাই ওয়ান দেখি। সো এই স্লাইডে আমরা শিখবো মলিকুলারিটি, ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। মলিকুলারিটি বলছে দ্য মিনিমাম নাম্বার অফ রিয়াক্টেন্ট স্পিসিস নেসেসারি ফর এলিমেন্টারি রিয়াকশন টু অকার। মানে কি, ধরো একটা এলিমেন্টারি রিয়াকশন A+B থেকে C+D হচ্ছে, তাহলে এখানে মিনিমাম কটা মলিকিউল টেক পার্ট করছে, এই একটা A আর একটা B। তার মানে এইখানে আমরা বলবো মলিকুলারিটি ইকুয়াল টু 2। ভেরি ইম্পর্টেন্ট। তার মানে যতটা মিনিমাম নাম্বার অফ মলিকিউল একটা এলিমেন্টারি রিয়াকশন টেক পার্ট করে সেটাই তার মলিকুলারিটি। ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এই মলিকুলারিটি কনসেপ্টটা কিন্তু পুরোটাই এলিমেন্টারি রিয়াকশনের জন্য, তাহলে এইটা কিন্তু কমপ্লেক্স রিয়াকশনের জন্য না। তাহলে এইটা কিন্তু কমপ্লেক্স রিয়াকশনের জন্য এইটা কখনোই না। তাহলে কমপ্লেক্স রিয়াকশনের জন্য মলিকুলারিটি কনসেপ্টটা না, এটা কিন্তু শুধুমাত্র এলিমেন্টারি রিয়াকশন। তাহলে এলিমেন্টারি রিয়াকশনে যে কটা মিনিমাম নাম্বার অফ মলিকিউল বা মিনিমাম নাম্বার অফ রিয়াক্টেন্ট মলিকিউল টেক পার্ট করে রিয়াকশনে, সেটাই তার মলিকুলারিটি। খুব সহজ একটা কনসেপ্ট। ইট ইজ অলওয়েজ পজিটিভ। এটা কখনো পজিটিভ ছাড়া কিছু হবে না। আমরা অর্ডার দেখেছিলাম, পজিটিভ হতে পারে, জিরো হতে পারে, নেগেটিভ হতে পারে বা ফ্র্যাকশন অর্ডারের ক্ষেত্রে। কিন্তু মলিকুলারিটি তো পজিটিভ ছাড়া হতেই পারবে না, একটা পজিটিভ কোয়ান্টিটি বা পজিটিভ ইন্টিজার। কারণ আমরা এইভাবে কি ভাবতে পারবো যে নেগেটিভটা মলিকিউল টেক পার্ট করেছে, যে -1 মলিকিউল টেক পার্ট করেছে, হতে পারে না। বা 3/2 মলিকিউলটা রিয়াকশনে টেক পার্ট করেছে, হতে পারে না। তার মানে বা 0টা মলিকিউল টেক পার্ট করেছে, 0 হতে পারে না। সবসময় কিন্তু একটা পজিটিভ ইন্টিজার হবে, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। তার মানে আমরা মলিকুলারিটির কনসেপ্টে যখন ভাববো তখন কিন্তু সবসময় পজিটিভ। 0টা মলিকিউল রিয়াকশন টেক পার্ট করছে, কোনো মানে হবে না। -3টা মলিকিউল টেক পার্ট করছে, কোনো মানে হবে না। হাফটা মলিকিউল টেক পার্ট করছে, কোনো মানে হবে না। সবসময় পজিটিভ ইন্টিজার। 2টো মলিকিউল রিয়াকশনে টেক পার্ট করেছে, 3টে মলিকিউল রিয়াকশনে টেক পার্ট করেছে, সেটার একটা পজিটিভ সেন্স হবে। এইবার পয়েন্ট নাম্বার 3 বলছে ইট ইজ পিওরলি এ থিওরিটিক্যাল কনসেপ্ট। কারণ এইটা কিন্তু ব্যালেন্সিং থেকে কনসেপ্টটা আছে, দুটো সাইড ব্যালেন্স করে তারপর তো তুমি বুঝতে পারবে বেসিক্যালি কটা মলিকিউল রিয়াকশনে টেক পার্ট করছে। যদি ব্যালেন্স করার পর, তাহলে এটা কিন্তু একটা ব্যালেন্সিং কনসেপ্ট, ঠিক আছে? ব্যালেন্সিং কনসেপ্ট থেকে আসে। যেহেতু ব্যালেন্সিং কনসেপ্ট একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, খাতায় কলমে করো তো, ঠিক আছে? খাতা পেন দিয়ে করি না আমরা ব্যালেন্সিংটা, তাহলে এটা তো একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। আর যেহেতু থিওরিটিক্যাল কনসেপ্ট, থিওরি করতে গেলে কি আমাকে এক্সটার্নাল টেম্পারেচার আর প্রেশারের উপর ডিপেন্ড করবে? আমি ধরো খাতায় বসে মানে লিখবো একটা জিনিস, ওটা কি বাইরের কত টেম্পারেচার, আজকে টেম্পারেচার 35 ডিগ্রি, তাহলে আমার অ্যান্সার অন্য বেরাবে, আমার ব্যালেন্সিং অন্য বেরাবে। বাইরের টেম্পারেচার 50 ডিগ্রি, আমার আজকে ব্যালেন্সিং অন্য বেরাবে। এটা কি হবে? এটা তো হবে না। ব্যালেন্স তো একই হবে, টেম্পারেচার বাড়ুক টেম্পারেচার কমুক, জাহান নামে যাক টেম্পারেচারের চেঞ্জের সাথে বা প্রেশার চেঞ্জের সাথে কিন্তু কোনো থিওরিটিক্যাল কনসেপ্টের কোনো চেঞ্জ হয় না। কি হয়? এক্সপেরিমেন্ট করতে গেলে অসুবিধা হয়, এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি চেঞ্জ হয়, এক্সপেরিমেন্টাল ডেটা চেঞ্জ হতে পারে। সেই জন্যই অর্ডার কিন্তু ডিপেন্ড করছিল অন টেম্পারেচার অ্যান্ড প্রেশার। কিন্তু মলিকুলারিটি কিন্তু কখনো ডিপেন্ড করবে না অন টেম্পারেচার প্রেশার, কারণ এটা কিন্তু একটা পিওরলি থিওরিটিক্যাল কনসেপ্ট। কারণ এটা কিন্তু ব্যালেন্স থেকে এসছে, ব্যালেন্সিং কনসেপ্ট। তার মানে আমরা মলিকুলারিটির সম্বন্ধে ইন ডিটেলে বুঝলাম, এটা কিন্তু এলিমেন্টারি রিয়াকশনের জন্যই অ্যাপ্লিকেবল। এলিমেন্টারি রিয়াকশনে কটা মলিকিউল অ্যাকচুয়ালি রিয়াকশনে টেক পার্ট করেছে সেটা সম্বন্ধেই কিন্তু ইন ডিটেলে আমাদের একটা কমপ্লিট ধারণা দেয়। এটা কিন্তু কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আমি বললাম। সো এইবার আমরা কিছু এক্সাম্পল করব, কিছু নিউমারিক্যাল করব। যত বেশি এক্সাম্পল করব, নিউমারিক্যালসগুলো করব, তত কিন্তু আমাদের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হতে থাকবে। চলো আমরা 1 বাই 1 দেখি। দেখো কিছু এলিমেন্টারি রিয়াকশনগুলো দেওয়া আছে। এইবার আমাদের এখানে কি কাজ হচ্ছে অনেকগুলো। একটা রেট ল এক্সপ্রেশন বার করতে হবে, অর্ডার অফ দ্য রিয়াকশন বলতে হবে, তাদের মলিকুলারিটি বার করতে হবে। এইবার খুব ভালো করে আমরা স্টেপ বাই স্টেপ করি। দেখো যেহেতু এলিমেন্টারি বলাই আছে, তার মানে সিঙ্গেল স্টেপ রিয়াকশন। বেসিক্যালি আমরা এখানে মাথায় রাখবো মেনলি ইনঅর্গানিক রিয়াকশনগুলো এলিমেন্টারি রিয়াকশন হয় মেনলি, ঠিক আছে? সবাই না, ধরো 90% রিয়াকশনগুলো ইনঅর্গানিক রিয়াকশনগুলো এলিমেন্টারি রিয়াকশন। কিন্তু অর্গ্যানিক রিয়াকশনগুলো যদি ওই SN1 SN2, ঠিক আছে, ওই অর্গ্যানিক রিয়াকশনগুলো কিন্তু ওয়ান স্টেপে হয় না, ওইগুলোর জন্য কিন্তু মাল্টি স্টেপস আর রিকোয়ার্ড। তার মানে অর্গ্যানিক রিয়াকশনগুলোর জন্য অনেকগুলো স্টেপস আর রিকোয়ার্ড, কিন্তু এই যে এলিমেন্টারি রিয়াকশনগুলো, এই ইনঅর্গানিক রিয়াকশনগুলোর জন্য কিন্তু সিঙ্গেল স্টেপ কিন্তু হয়। এবার আমরা এই রিয়াকশনটার জন্য যদি রেট ল এক্সপ্রেশনটা যদি লিখি, তাহলে কি হবে? রেট, তাহলে আমরা রেট ল লিখছি, ঠিক আছে? রেট ল অনুযায়ী আর ইকুয়াল টু একটা রেট কনস্ট্যান্ট থাকবে, ভালো কথা থাকলো। তারপর কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্টে দেখতে পাচ্ছি একটাই আছে, তাহলে এইখানে আমরা লিখলাম NH4NO2,
কোনো রকম ডাউট নেই। আর এই যে পাওয়ারে কে যাবে, এটার পাওয়ারে এই যে দেখতে পাচ্ছি স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1, কিছু না লেখা মানে তো 1, কারণ আমরা এলিমেন্টারি রিঅ্যাকশনে জানি এই যে অর্ডার কিন্তু ইকুয়াল টু স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট হয় এলিমেন্টারি রিঅ্যাকশনে, তাহলে এইখানে কিন্তু আমরা 1 লিখে দেবো। তার মানে আমরা কিন্তু রেট ল কিন্তু পেয়ে গেছি। তাহলে এখান থেকে পরের কোশ্চেন আসবে অর্ডার কি, যদি রেট পেয়ে যাও তাহলে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন কি, অর্ডার দেখতে পাচ্ছি 1, কোনো রকম অসুবিধা নেই। আর এলিমেন্টারি রিঅ্যাকশন যেহেতু মলিকুলারিটি মানে কি কটা মলিকিউল টেক পার্ট করেছে, দেখতে পাচ্ছি তো একটাই NH4NO2 টেক পার্ট করেছে, একটাই NH4NO2, তাহলে মলিকুলারিটিও কিন্তু 1, তাহলে এইটাই কিন্তু কনসেপ্ট ছিল, মলিকুলারিটিও কিন্তু 1। তার মানে আমরা এই রিঅ্যাকশনটা রেট ল এক্সপ্রেশনটা লিখলাম, তার অর্ডার লিখলাম, তার মলিকুলারিটিও লিখলাম, তার মানে এইটা কিন্তু ইন ডিটেল স্টাডি করলাম। এইবার আমরা আরেকটা এক্সাম্পল যাই, চলো আরেকটা এক্সাম্পল দেখি। দেখো এক্সাম্পল নাম্বার 2, এলিমেন্টারি রিঅ্যাকশন চলছে, ঠিক আছে, কোনো ঘাবড়ানো কিছু নেই, এটাও একটা ইনঅর্গানিকের রিঅ্যাকশন। PCl5 বেসিক্যালি যদি PCl5কে হিট করা হয় তাহলে PCl5 ডিসোসিয়েট হয়ে PCl3 আর Cl2 তে কনভার্ট হয়ে যায়। আমরা ইনঅর্গানিকের ফ্লেভার এখানে দেবো না, কি কি লাগবে জাস্ট আমরা করতে চাইছি রেট ল এক্সপ্রেশন। তাহলে রেট ল এক্সপ্রেশন অনুযায়ী R ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট হলো, তারপর এখানে PCl5 পাওয়ারে 1 এই অর্ডারটা 1 হয়ে যাবে কারণ এখানে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1 আছে। তার মানে এরপর অর্ডার ইকুয়াল টু আমরা লিখবো 1 আর মলিকুলারিটিও আমরা লিখবো 1, তাহলে মলিকুলারিটিও কিন্তু 1। তার মানে আমরা কিন্তু অর্ডার আর মলিকুলারিটিও কিন্তু 1 পেলাম। তার মানে এই যে মলিকুলারিটি যখন 1 পেলাম, আগেরটার ক্ষেত্রেও পেয়েছিলাম, এইগুলোকে আমরা বলবো ইউনিমলিকুলার রিঅ্যাকশন। তার মানে আজকের পর থেকে যতগুলো মলিকুলারিটি 1 পাবো ওই টাইপের রিঅ্যাকশনগুলোকে বলবো ইউনিমলিকুলার রিঅ্যাকশন, ঠিক আছে, ইউনিমলিকুলার রিঅ্যাকশন। তার মানে আমরা যদি মলিকুলারিটি 1 পাই তাহলে সেই টাইপের রিঅ্যাকশনগুলোকে বলি ইউনিমলিকুলার রিঅ্যাকশন। তাহলে এই ইউনিমলিকুলার টার্মটা কোথায় শুনেছিলাম, ইউনিমলিকুলার টার্মটা কিন্তু SN1, ঠিক আছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার, ঠিক আছে, সেইটা শুনেছিলাম না, সাবস্টিটিউশন বা ইউনিমলিকুলার, তাই সেখানে SN1 হচ্ছে সেই ইউনিমলিকুলার। তার মানে আমরা কিন্তু এই স্টেপটা কিন্তু বুঝে গেলাম, এই স্টেপে রেট ল লিখলাম, রেট ল এক্সপ্রেশন, তার অর্ডার লিখলাম, তার মলিকুলারিটি লিখলাম। এইবার এক্সাম্পল নাম্বার 3, চলো এক্সাম্পল নাম্বার 3টা দেখি। সো আমরা এই থার্ড এক্সাম্পলে দেখছি H2 প্লাস I2 মিলে HI করেছে, এটা একটা ইনঅর্গানিক রিঅ্যাকশন, HI ফর্মেশন হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু একটা এলিমেন্টারি রিঅ্যাকশনও। আর আমরা জানি না মোস্ট অফ দ্য ইনঅর্গানিক রিঅ্যাকশন বললাম তো এলিমেন্টারি রিঅ্যাকশন হয়, কিন্তু এবার এটা রেট ল এক্সপ্রেশন বার করতে হবে। দেখো R ইকুয়াল টু আমরা লিখতে পারি রেট ল এক্সপ্রেশন অনুযায়ী একটা রেট কনস্ট্যান্ট থাকবে, তার সাথে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট, এখানে দুটো রিঅ্যাক্টেন্ট আছে, তাহলে একটা H2 আগে কি আছে, কিছু নেই মানে 1, তাহলে আমরা পাওয়ারে 1 লিখবো। এই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটাই অর্ডার হয়ে যায় কার জন্য, এলিমেন্টারি রিঅ্যাকশনের জন্য। আমরা কিন্তু এখনো অবধি এলিমেন্টারি রিঅ্যাকশনগুলোই করে যাচ্ছি। আর তারপর I2 মানেও কিন্তু এখানে পাওয়ার 1। তার মানে আমরা এটাকে যদি একটু ভালো করে লিখি তাহলে এইভাবে হবে H2 আর এখানে কিন্তু I2, কিছু না লেখা মানে ওপরে কিছু না লেখা মানেও তো 1ই লেখা, ঠিক আছে, 1কে তো লিখতে হয় না। তাহলে আমরা কিন্তু বেসিক্যালি এইটা কিন্তু একটা এক্সপ্রেশন পেলাম। এইবার হলো অর্ডার অফ দ্য রিঅ্যাকশন কত। দেখো এই যে পাওয়ারগুলোকে যদি সাম করি 1 + 1 তাহলে ওভারঅল অর্ডার কিন্তু 2 পেলাম। আর যদি বার করতে দেয় মলিকুলারিটি, তাহলে মলিকুলারিটি কত হবে, আমরা যেহেতু এলিমেন্টারি রিঅ্যাকশনে জানি যতগুলো নাম্বার অফ মলিকিউলস টেক পার্ট করে রিঅ্যাকশনে বা স্পিসিস যতগুলো রিঅ্যাকশন টেক পার্ট করে সেটাই তার মলিকুলারিটি। এখানে দেখতে পাচ্ছি একটা H2 আর একটা I2, তার মানে একটা প্লাস একটা মানে দুটো, তাহলে মলিকুলারিটি কিন্তু 2, তার মানে একটা H2 এর সাথে একটা I2, তাহলে মলিকুলারিটি কিন্তু 2। তার মানে আমরা কি শিখলাম, এলিমেন্টারি রিঅ্যাকশন হলে দেখো এলিমেন্টারি রিঅ্যাকশন যদি হয়, এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে, যতটা ইচ্ছা স্টার মার্ক দিতে পারো। তাহলে এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে অর্ডার কিন্তু সবসময় ইকুয়াল টু হবে মলিকুলারিটি। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু আমি এখানে বলে দিলাম, ঠিক আছে, এখানে কিন্তু MCQ কিন্তু মারাত্মক আসে। যদি এলিমেন্টারি রিঅ্যাকশন হয় অর্ডার মাস্ট বি ইকুয়াল টু মলিকুলারিটি, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু কখনো ভুলবো না। আর এরকম 3টে এক্সাম্পলে যেইগুলো এলিমেন্টারি রিঅ্যাকশনে এক্সাম্পল করলাম প্রতিটা ক্ষেত্রেই কিন্তু অর্ডারের সাথে মলিকুলারিটি কিন্তু সিমিলার হয়েছিল। আগের দুটোতে অর্ডার ইকুয়াল টু 1 মলিকুলারিটি ইকুয়াল টু 1, ওইগুলো ইউনিমলিকুলার ছিল। এখন অর্ডার ইকুয়াল টু 2 মলিকুলারিটি ইকুয়াল টু 2, তাহলে এইটাকে আমরা কি বলবো, এইটাকে বলবো আমরা বাই মলিকুলার রিঅ্যাকশন। তাহলে এইটাকে আমরা লিখি, তাহলে মলিকুলারিটি ইকুয়াল টু 2 হলে বাই মলিকুলার, যেমন SN2, এখন বুঝতে পারছি SN2 ওইটাও কিন্তু বাই মলিকুলার, তাহলে এটা কিন্তু বাই মলিকুলার রিঅ্যাকশন। তাহলে মলিকুলারিটি ইকুয়াল টু 2 হলে তাদেরকে আমরা বলি বাই মলিকুলার রিঅ্যাকশন। তাহলে এই স্টেটমেন্টটা যাতে কখনো না ভুলি আমরা, ফর এটা আমরা লিখলাম, এটা হচ্ছে এলিমেন্টারি হবে, ঠিক আছে, এলিমেন্টারি রিঅ্যাকশন আমি লিখে রাখছি এলিমেন্টারি রিঅ্যাকশন। তাহলে এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে
অর্ডার মাস্ট বি ইকুয়াল টু মলিকুলারিটি, ভেরি ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, যে এলিমেন্টারি রিয়াকশন যদি হয়, যদি সিঙ্গেল স্টেপ রিয়াকশন হয়, সিঙ্গেল স্টেপ রিয়াকশনের জন্য কিন্তু অর্ডার কিন্তু সবসময় ইকুয়াল টু মলিকুলারিটি। এতটা অবধি কোনো রকম ডাউট নেই। এইবার আমরা পরের স্লাইডে দেখব, পরের স্লাইডে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস বলবো, চলো। সো আমরা এখন দেখো কমপ্লেক্স রিয়াকশনকে স্টাডি করব। এই কমপ্লেক্স রিয়াকশনে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা রেট কেমন হবে, আর ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া, কিন্তু এখানে আমরা এই টুটা লিখতে পারবো না, এই টুটা লিখতে পারবো না, আমরা কিন্তু এখানে এক্স লিখলাম, কারণ কমপ্লেক্স রিয়াকশনে তো স্টয়সিওমেট্রি ডিরেক্টলি লেখা যায় না। আর এই যে অর্ডার ইকুয়াল টু জিরো কেন বলছি, কেন অর্ডার ইকুয়াল টু জিরো বলছি, এটা কিন্তু এক্সপেরিমেন্ট থেকে পাওয়া গেছে। যদি এক্সপেরিমেন্ট থেকে না পাওয়া যেত তাহলে এইটার ক্ষেত্রেও তো আমরা বলতাম টু, অর্ডার টু হতো, কারণ এখানে টু দেখতে পাচ্ছি, এখানে টু বসাতাম, টু হতো, কিন্তু তা তো হচ্ছে না। তার মানে যেহেতু এই স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্টের সাথে অর্ডার যেহেতু মিলছে না, তার মানে সেটা দেখেও কিন্তু গেস করা যায় এটা কিন্তু একটা কমপ্লেক্স রিয়াকশন। তার মানে এই যে অ্যামোনিয়ার ডিসোসিয়েশন, যে ডিসোসিয়েশন অফ অ্যামোনিয়া, এই ডিসোসিয়েশন অফ অ্যামোনিয়াও কিন্তু এক্সাম্পল অফ কমপ্লেক্স রিয়াকশন, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একটা কমপ্লেক্স রিয়াকশনের এক্সাম্পল যদি কেউ বলে, সবসময় কিন্তু আমরা এটা দিতে পারি ডিসোসিয়েশন অফ অ্যামোনিয়া অন টাংস্টেন, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমরা দেখছি এক্সপেরিমেন্টালি কিন্তু অর্ডার ইকুয়াল টু জিরো আসছে, তাই এক্সপেরিমেন্টালি কিন্তু অর্ডার ইকুয়াল টু জিরো আসছে। এর আগের স্লাইডে আমরা শিখলাম এলিমেন্টারি রিয়াকশনে অর্ডার ইকুয়াল টু মলিকুলারিটি হয়, কিন্তু এইখানে যদি অর্ডার ইকুয়াল টু মলিকুলারিটি করতে হয় তাহলে অর্ডার যেহেতু জিরো, মলিকুলারিটিকেও তো জিরো হতে হবে, কিন্তু মলিকুলারিটি জিরো কি কোনো মানে হচ্ছে? জিরোটা মলিকুলার রিয়াকশন টেক পার্ট করছে, জিরোটা অ্যামোনিয়া রিয়াকশনে টেক পার্ট করছে, কোনো মানেই হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু মলিকুলারিটির কোনো মানে হবে না। তার মানে মনে পড়ছে একটু আগেই বলেছিলাম মলিকুলারিটি কনসেপ্টটা কিন্তু কমপ্লেক্স রিয়াকশনের জন্য অ্যাপ্লিকেবল না। তার মানে এখানে বুঝতে পারছি এখানে কিন্তু অর্ডার নট ইকুয়াল টু মলিকুলারিটি, ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বললাম। তার মানে আমরা কিন্তু কমপ্লেক্স রিয়াকশন যদি হয়, যদি রিয়াকশন কমপ্লেক্স হয়, তখন কিন্তু অর্ডার নট ইকুয়াল টু মলিকুলারিটি। আর যদি আমরা কি বলবো, ওটাকে কি বলে, এলিমেন্টারি, ঠিক আছে, এলিমেন্টারি রিয়াকশন, তাহলে এলিমেন্টারি রিয়াকশন যদি হয় তখন আমরা বলতে পারি অর্ডার ইকুয়াল টু মলিকুলারিটি। এই ছোটোখাটো কনসেপ্টগুলোই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এইখানে আমরা বুঝে গেলাম এটা একটা কমপ্লেক্স রিয়াকশন, কারণ অর্ডার ইকুয়াল টু জিরো আসছে, এটা তো স্টয়সিওমেট্রির সাথে মিলছে না, তাহলে এইটা নিশ্চয়ই কমপ্লেক্স রিয়াকশন। যদি কমপ্লেক্স রিয়াকশন হয় অর্ডার ইকুয়াল টু জিরো, এটা কিন্তু এক্সপেরিমেন্ট থেকে বার করা গেছে, কিন্তু অর্ডার ইকুয়াল টু জিরো হলেও মলিকুলারিটি কিন্তু জিরো হবে না, কারণ মলিকুলারিটিকে তাহলে ডিফাইন করা যায় না। মলিকুলারিটি জিরো হলে তো আমার জিরোটা মলিকুলার রিয়াকশনে করছে, মানেই দাঁড়াবে না। তাই কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে মলিকুলারিটির কোনো মানেই নেই, ঠিক আছে, মলিকুলারিটি কিন্তু ডিফাইন করা যায় না। তার মানে এই জিনিসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু কথা আমরা বললাম। এইবার আমরা আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করব, তাহলে আমাদের আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। চলো ওয়ান বাই ওয়ান দেখি। সো চলো কোয়েশ্চেনগুলো ওয়ান বাই ওয়ান করা যাক। হোয়াই জিরো অর্ডার রিয়াকশনস ক্যানট বি অ্যান এলিমেন্টারি রিয়াকশন, কেন জিরো অর্ডার রিয়াকশনকে এলিমেন্টারি রিয়াকশন বলা যায় না বা বলা হয় না? আমরা এলিমেন্টারি রিয়াকশন নিয়ে অনেক কথা বলেছিলাম, এলিমেন্টারি রিয়াকশন। তাহলে এলিমেন্টারি রিয়াকশনের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যদি আমরা বলি, এই এলিমেন্টারি রিয়াকশনগুলো হলো সেই সব রিয়াকশন যারা সিঙ্গেল স্টেপের মাধ্যমে হয়, তাহলে এরা হচ্ছে সিঙ্গেল স্টেপ রিয়াকশনসগুলোকে বলা হয় এলিমেন্টারি রিয়াকশন। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা শিখেছি, এলিমেন্টারি রিয়াকশনে অর্ডার ইকুয়াল টু মলিকুলারিটি হয়, তার মানে এলিমেন্টারি রিয়াকশনে অর্ডার ইকুয়াল টু মলিকুলারিটি। এতটা অবধি কোনো রকম ডাউট নেই। এইবার জিরো অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশনে আমরা তো বুঝেই গেছি এখন অর্ডার ইকুয়াল টু জিরো, তাই তো ওদের বলা হয় জিরো অর্ডার রিয়াকশন। তাহলে অর্ডার ইকুয়াল টু জিরো, কিন্তু মলিকুলারিটি যদি ভাবি আমরা, মলিকুলারিটি কিন্তু নট ইকুয়াল টু জিরো, এটা কিন্তু একদম শিওর আমরা মলিকুলারিটি নট ইকুয়াল টু জিরো, কারণ মলিকুলারিটি জিরো মানে কি, জিরোটা মলিকুলার রিয়াকশন টেক পার্ট করেছে, সেটা তো কোনো মানেই দাঁড়াবে না। তার মানে জিরো অর্ডার রিয়াকশনে আমরা কি বুঝতে পারছি, অর্ডার ইকুয়াল টু জিরো, মলিকুলারিটি নট ইকুয়াল টু জিরো। তার মানে দেয়ারফর আমরা কি এটা বলতে পারবো, এই জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে অর্ডার শুড বি নট ইকুয়াল টু মলিকুলারিটি। তাহলে জিরো অর্ডার রিয়াকশনে কিন্তু অর্ডার আর মলিকুলারিটি কিন্তু ইকুয়াল হচ্ছে না। আমরা তার মানে ঘুরিয়ে কি বলতে পারবো, যদি ইকুয়াল হতো তাহলে আমরা বলতাম এইটা এলিমেন্টারি রিয়াকশন, যেহেতু ইকুয়াল হচ্ছে না আমরা তাহলে বলবো এইটা এলিমেন্টারি রিয়াকশন হতে পারে না, তার মানে এইটা কিন্তু এলিমেন্টারি রিয়াকশন না। তাহলে এলিমেন্টারি রিয়াকশন না মানে সিঙ্গেল স্টেপ রিয়াকশন না, তাহলে এইটা এলিমেন্টারি রিয়াকশন না। সো যেহেতু এলিমেন্টারি রিয়াকশন না, তাহলে আমরা বলবো এটাকে কমপ্লেক্স রিয়াকশন। তার মানে আমরা কি বুঝছি, জিরো অর্ডার রিয়াকশন কিন্তু সিঙ্গেল স্টেপের মাধ্যমে কখনো যেতে পারে না, এটা কিন্তু মাল্টি স্টেপ রিয়াকশন মানে কমপ্লেক্স রিয়াকশন।
তাহলে কোয়েশ্চেনটা যেটা ছিল হোয়াই জিরো অর্ডার রিয়াকশনস ক্যানট বি অ্যান এলিমেন্টারি রিয়াকশন, কেন জিরো অর্ডার রিয়াকশন এলিমেন্টারি রিয়াকশন হতে পারে না। এখন তাহলে আমাদের কাছে ক্লিয়ার, যদি এলিমেন্টারি রিয়াকশন হতো তাহলে তো মলিকুলারিটিও জিরো হয়ে যেত, কারণ এলিমেন্টারি রিয়াকশনে অর্ডার ইকুয়াল টু মলিকুলারিটি হয়, কিন্তু মলিকুলারিটি ইকুয়াল টু জিরো কোনো মানেই দাঁড়াচ্ছে না। তার মানে এখানে জিরো অর্ডার রিয়াকশনে অর্ডার কিন্তু মলিকুলারিটির সাথে সমান না, যেহেতু মলিকুলারিটির সাথে সমান না সেই তো আমরা এটাকে বলতে পারবো এটা এলিমেন্টারি রিয়াকশন না, এটা কিন্তু কমপ্লেক্স রিয়াকশন। আশা করি এই কোয়েশ্চেনটা সবার কাছে ক্লিয়ার। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি। সো আমরা এখন দেখছি অর্ডার অ্যান্ড মলিকুলারিটির ডিফারেন্স, এটা কিন্তু কোটি বার এসে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, প্রতিটা পয়েন্ট আমাদের জানা, জাস্ট আমরা একটু রিভাইজ করে নেবো। ইট ইজ সাম অফ দ্য পাওয়ার অফ দ্য কনসেন্ট্রেশন টার্ম প্রেজেন্ট ইন এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড রেট ল। এটা বুঝলামই তো, আমরা জানি তো পাওয়ারগুলোকে যোগ করলেই আমরা অর্ডার পেয়ে যাই। আর এইটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ মলিকিউল টেকিং পার্ট ইন এলিমেন্টারি রিয়াকশন, এটা কিন্তু কমপ্লেক্স রিয়াকশনের জন্য অ্যাপ্লিকেবল না। ইট ইজ অ্যান এক্সপেরিমেন্টাল কনসেপ্ট, আমাদের ল্যাবে গিয়ে করতে হয়, ল্যাবে গিয়ে বার করতে হয়, বাড়িতে বসে তো হয় না। আর এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। ইট ক্যান বি পজিটিভ, নেগেটিভ, জিরো অর ইভেন ফ্র্যাকশন। আর এটা সবসময় পজিটিভ, কারণ জিরোটা মলিকিউল বা নেগেটিভটা মলিকিউল বা হাফটা মলিকিউল রিয়াকশন করছে কোনো মানে হয় না। আর ফোর্থ পয়েন্ট, যেহেতু এটা এক্সপেরিমেন্টাল, এটা কিন্তু এক্সটার্নাল টেম্পারেচার আর প্রেশারের উপর ডিপেন্ড করে। আর এইটা যেহেতু থিওরিটিক্যাল কনসেপ্ট, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ এক্সটার্নাল, এটা দেখা যাচ্ছে না টেম্পারেচার, ঠিক আছে, এটা কিন্তু টেম্পারেচার। তাহলে এক্সটার্নাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে এই মানে চারটে পয়েন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তার মানে এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা কিন্তু শিখে ফেললাম। খুব বুঝে যদি আমরা শিখতে পারি একবার, এগুলো কিন্তু এমনিই আমাদের মনে চলে আসবে, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 হয়ে গেল। আর আজকের লাস্ট কোয়েশ্চেন, ওই কোয়েশ্চেনটা করে নেবো, তারপর আমাদের আজকের মতন ছুটি। চলো কোয়েশ্চেনটা দেখে নিই। সো আমরা একদম ফাইনাল কোয়েশ্চেনে চলে এসেছি। দেখো দিয়েছে একটা রিয়াকশন এ প্লাস বি থেকে সিতে কনভার্ট হচ্ছে, এ প্লাস বি সিতে কনভার্ট হচ্ছে, ভালো কথা। তার মানে আমরা এখানে যদি নর্মালি রেট লিখি তাহলে রেটের এক্সপ্রেশন হবে রেট এক্সপ্রেশন কে কনসেন্ট্রেশন অফ এ আর কনসেন্ট্রেশন অফ বি। এবার দেখতে পাচ্ছি বলেই দিয়েছে অর্ডার উইথ রেসপেক্ট টু এ। অর্ডার উইথ রেসপেক্ট টু এ মানে এইটার পাওয়ারে 2 বসাবো, আর উইথ রেসপেক্ট টু বি এটার রেসপেক্টে এটার পাওয়ারে কিন্তু হাফ বসাবো, এটা বলা আছে, এটা গিভেন, কারণ এটা এক্সপেরিমেন্ট থেকে গিভেন, এটা বলাই আছে। কিন্তু যদি রিয়াকশানটা থাকে, রিয়াকশানে এর আগে কি ছিল 1 আর বি এর আগেও 1, কিন্তু এইটা তো মিলছে না। তাহলে আমরা বুঝতে পারলাম স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট কিন্তু এখানে পাওয়ারে বসেনি। তাহলে যখন স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট বসেনি পাওয়ারে, তার মানে এই রিয়াকশানটাকে আমরা কিন্তু বলবো কমপ্লেক্স রিয়াকশন। তার মানে এই যে কমপ্লেক্স রিয়াকশন চিনতে হবে, ঠিক আছে, তার মানে এইটা কিন্তু কমপ্লেক্স রিয়াকশন। তাহলে এইটা বেসিক্যালি একটা ছায়া প্রকাশনীর মানে প্রবলেম, এটা ওই ছায়া প্রকাশনীর নিউমেরিক্যাল, তাহলে ওইখান থেকে নিয়েছি। তাহলে এইটা কিন্তু একটা কমপ্লেক্স রিয়াকশন। তাহলে পরীক্ষায় এই কোশ্চেনটাও করতে পারে কেউ, আইদার এটা কমপ্লেক্স রিয়াকশন না এলিমেন্টারি রিয়াকশন। তাহলে বুঝবো কি করে? সো স্টয়চিওমেট্রি যদি এখানে বসতো আমরা বলতাম এইটা এলিমেন্টারি রিয়াকশন, যেহেতু স্টয়চিওমেট্রি বসছে না আমরা এটাকে বলবো কমপ্লেক্স রিয়াকশন। এতটা তো কোনো ডাউট নেই। তার মানে আমরা রেট ইকুয়েশনটা বার করে ফেললাম, রেট ইকুয়েশন। তাহলে এই রেট ইকুয়েশনটাই লিখতে বলেছে, তাহলে এইটা কিন্তু বেসিক্যালি রেট ইকুয়েশন হবে। পরীক্ষায় ভুল করেও যাতে এইটা না লিখে আসি, আর ইকুয়াল টু কে বি 1 যাতে ওপরে 1 এইটা যাতে না লিখি, এইটা তো হবেই না। এইটা সিম্পল হলে হতো, এটা সিম্পল হলে হতো, কিন্তু তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে অলরেডি বলাই আছে অর্ডার মানেই এই পাওয়ারগুলো, এই পাওয়ারে বলাই আছে অর্ডারে এটা হবে, তাহলে অর্ডারে এইটাই বসিলাম। এইবার হচ্ছে ওভারঅল অর্ডার। তাহলে ওভারঅল অর্ডার করতে গেলে তাহলে আমরা কি করব? ওভারঅল অর্ডার 2 প্লাস হাফ, তাহলে 2 প্লাস হাফ মানে আমরা কিন্তু বেসিক্যালি এটা 5/2, তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশন কিন্তু 5/2। ওই যে বলেছিলাম অর্ডার ফ্র্যাকশন হতে পারে, আমরা দেখতে পাচ্ছি অর্ডার ফ্র্যাকশনে হয়েছে। এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা ইন ডিটেলে যদি পড়ি এক্সামিনেশন হলে কিন্তু আমরা কোনো রকম আর কি প্রবলেমে পড়বো না। ফাইনালি ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম আরও অনেক ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।